পথে ডিউটি করে সেই সব জায়গায় নিরাপত্তার ভালো ব্যবস্থা থাকে না। তো যে জিনিস পশ্চিমবঙ্গে হয়ে গেছে, পাশের দেশে হয়ে গেছে, সেই জিনিস আমাদের দেশে হইতে পারে না, এরকম কোনো গ্যারান্টি এখনো কেউ দিতে পারে না। তো আমাদের দেশে যাতে না হয়, হয়নি তাই বলে আমরা যে চুপ করে বসে থাকবো এমন নয়, যাতে না হয় সেই জন্য আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা কিওর করতে চাই না, আমরা প্রিভেনশন করতে চাই। আর এই প্রিভেনশনের মূল মোটো নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের তরফ থেকে আমরা একটাই দাবি রাখবো, সেটা হলো যে আমাদের ডাক্তার সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সে পুরুষ হোক নারী হোক, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কর্মক্ষেত্রে বা কর্মক্ষেত্রের বাইরে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমাদের সরকারি মেডিকেল কলেজগুলোতে ডাক্তাররা যারা থাকে তারা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেক মেয়েদেরকে নাইট ডিউটি করতে হয়। তো এখানে সবচেয়ে বড় সমস্যা আমাদের আবাসন ব্যবস্থা। রাতের বেলা নাইট ডিউটি করার পরেও তারা যে রাতের বেলা এসে 2 ঘন্টা ঘুমাবে, ম্যাক্সিমাম ওয়ার্ডে কিন্তু তাদের জন্য আলাদাভাবে পৃথকভাবে আবাসন ব্যবস্থা নাই। যদিও কারো কোনো একটা ইউনিটে আবাসন ব্যবস্থা থাকে, সেখানেও দেখা যায় যে দরজার মধ্যে সিটকিনি নাই, কোনো ঝামেলা আছে। অর্থাৎ তাদের রুমগুলোতে জনসাধারণের অ্যাক্সেস করার সুযোগ আছে। আমরা চাই সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে প্লাস বেসরকারি সব জায়গায় নারীদের জন্য যদি নাইট ডিউটি করতে হয়, তাদের জন্য যেন আলাদা আবাসন ব্যবস্থা করা হয় এবং তাদের আবাসনের নিরাপত্তার জন্য যেন আলাদাভাবে পৃথক গার্ড থাকে যারা তাদেরকে নিরাপত্তা দেবে। আমি ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর আবরার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মেহেদি ইসলাম হৃদয়, ইন্টার্ন চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বিগত যে দিনগুলোতে আমরা দেখে আসছি এবং কলকাতায় যে ডাক্তার মৌমিতার উপরে যে হত্যা করে, ধর্ষণ করে হত্যার যে নির্যাতনের যে ঘটনাটি উঠে এসেছে, সেটির প্রেক্ষিতে বাংলাদেশেও আমাদের ডাক্তারদের নিরাপদ কর্মস্থলটা কোথায়, কতটুকু নিশ্চিত হয়েছে, সেই জায়গাটায় আমি একটু বলবো যে আমাদের এই নিরাপদ কর্মস্থলের জন্য কি করা উচিত। অলরেডি হামিম কিছু জিনিস বলেছে যে আমাদের আসলেই একটা নিরাপত্তা বাহিনী এই হাসপাতাল যে প্রাঙ্গণ সেখানে থাকা উচিত। কখনো যে কেউ সন্দেহমূলক কোন ধরনের কর্মকাণ্ডে যদি আমাদের ধারণা হয় বা আমাদের মনে হয়, সেখানে সেটা যেন নিরাপত্তা বাহিনীকে সাথে সাথেই জানানো যায়। এবং অবশ্যই তাদের আবাসন ব্যবস্থা, আমরা প্রতিনিয়ত এখানে আমাদের হাসপাতালে পুরুষ ডাক্তার থাকে এবং বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলা হয় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিটে নারী ডাক্তারের সংখ্যাও অনেক বেশি থাকে, তাদের নাইট ডিউটি দেওয়া থাকে, সেই জায়গায় তাদের সেই নিরাপত্তাটা এনশিওর করতে হবে। নিরাপত্তার জন্য অবশ্যই প্রত্যেক হাসপাতালে সেখানে নারীদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকতে হবে। রুগীদের সাথে রুগীর বা অন্যান্য যে বাইরের যে লোকজন থাকে তাদের এন্ট্রান্সটা, তারা কতটুকু পর্যন্ত তারা ডাক্তারের পৌঁছাতে পারবে সেই জায়গায় একটা ব্যারিয়ার থাকতে হবে। যে কোনো নারী ডক্টর তার কাছে কিভাবে উপস্থাপন করবে তার রোগী নিয়ে, প্রত্যেকটা জায়গায় একটা নিরাপত্তা বলয় রাখতে হবে। এবং আমি আমার ইন্টার্নশিপ প্রায় 9 মাস অতিক্রম করেছে এবং আমি সত্যিকার অর্থে বাংলাদেশের এই স্বাস্থ্য ব্যবস্থার এবং তার নিরাপত্তা নিয়ে আমি নিজে দেখেছি এবং আমি বলতে পারি এটা আশঙ্কাজনক। এবং কলকাতায় যে ঘটনাটি ঘটেছে সেটা বাংলাদেশে ঘটবে না এটা আমরা কোনোভাবেই সুনিশ্চিত না। এই ঘটনা যেন আর ঘটতে না পারে সেজন্য আমি সরকার এবং প্রতিষ্ঠানগুলোর তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন খুব দ্রুত এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে, যেন প্রত্যেকটা ডাক্তারের তার সেই সুচিকিৎসা প্রদানের ক্ষেত্রে তার নিজের নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে। আমি ঢাকা মেডিকেল কলেজের একজন সাধারণ শিক্ষার্থী এবং সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে তা কিন্তু একদম নতুন কিছু নয় এবং এই ঘটনাগুলো রিপিটেডলি হয়েই যাচ্ছে। একটু আগে যে বললো যে আমাদের আসিফা বানু, আমাদের দেশে তনু হত্যাকাণ্ড, এর আগে নুসরাত হত্যাকাণ্ড, এরকম
আপুরা সেফ আছে কিনা, কারণ তাদের ওই সময় পুলিশ বাহিনী নাই, কেউ নাই। একটু আপনারা ভাবেন যে আমাদের বড় বোনেরা বা ভাইয়াপুরা যারা ছিলেন হসপিটালে, তারা কি অবস্থায় ওই সময় হাসপাতালে ডিউটি করেছেন, কতটা অনিশ্চয়তার ভিতরে। ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকে সন্ত্রাসী বাহিনীরা একদম লাঠিসোঁটা নিয়ে ঢুকে যায়। আনসার বাহিনী ওইখানে মানে সেই সাধারণ শিক্ষার্থীরা, আমার পিছিয়ে আমার যে সহপাঠী রয়েছে, তারা প্রতিহত করে। তাহলে ডাক্তারদের নিরাপত্তা কোথায়? যেখানে একজন সাধারণ অবস্থায় মেডিকেলের ভিতর লাঠিসোঁটা নিয়ে মানুষ ঢুকে যাওয়ার অ্যাক্সেস পায় না। শুধু আমি মহিলাদের কথাও যদি বাদ দিই, সাধারণ ডাক্তারদের নিরাপত্তাটা কোথায়? এই ঘটনাগুলো সাম্প্রতিক ঘটনা। এই যে আমাদের রিসেন্ট আন্দোলনের ভিতরে একদম শুরুর দিকে আমার বড় ভাইরা যারা 75 এর ভাইরা, ইন্ডিয়ান ডাক্তার ভাইরা, এটা নিশ্চয় মানে এটা বলতে পারবেন যে ওই সময় তারা পর্যন্ত কতটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, এরপরও তারা সেবা দিয়ে গেছেন। ইভেন ভাইদেরই একজন কলিগ, উনি নিজের মাথা ফাটা অবস্থায় তখনও তিনি সেবা দিয়ে গেছেন। তাহলে জাতির সেবকরাই যদি দেশে নিরাপত্তায় হীনতায় ভোগে, তাহলে তারা সেবা দিবে কিভাবে? এই প্রশ্ন আপনাদের সকলের কাছে রাখতে চাই। এবং ভবিষ্যতে আমাদের নিরাপত্তা কোথায়, কোন বয়সে, কোন কাপড়ে, কোন স্থানে, তার সেই প্রশ্ন আমি সবার কাছে রেখে যেতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সাদিকুর রহমান সাদাব। আমি মুগদা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি এবং 1 বছর আগে ইন্টার্নি কমপ্লিট করেছি। তো বাংলাদেশে ডক্টর সমাজ অনেক অবহেলিত এবং সবার কাছে অনেক মানে ভিলেনাইজ করা হয়েছে ডক্টর সমাজকে। রোগীরা যখন হসপিটালে যায় তখন মনে করে যে এই হাসপাতালে সবচেয়ে খারাপ মানুষটা হচ্ছে ডাক্তার। ডাক্তারের চেয়ে খারাপ কেউ, ডক্টরের চেয়ে খারাপ কেউ আর নেই। তো ডক্টর হচ্ছে বাংলাদেশের সমাজে এখন একটা ভিলেনাইজ একটা ক্যারেক্টার, এবং হচ্ছে আমাদের পুরো হেলথ সিস্টেম, যে আমরা এই হেলথ সিস্টেমটা আসলে বুঝতে চাই না। আমরা বুঝি না যে একটা হসপিটালে গেলে সেই হসপিটালে অনেক মানুষ আছে, অনেক স্টাফ আছে। ডক্টর অনেক ছোট একটা জায়গা হসপিটালের মধ্যে, এবং আমাদের হেলথ সিস্টেমটা এরকম হয়ে গেছে যে এখানে ডক্টর হচ্ছে একটা মেইন ভিলেন। তো আজকে যে ঘটনাটা ঘটেছে কলকাতাতে, সেই ঘটনাটা যদি বাংলাদেশে ঘটতো, আমি জানি সেখানে অনেক মানুষ খুশি হতো যে ভালো হয়েছে, ডক্টর খারাপ, খুব ভালো হয়েছে, ডক্টরের সাথে এমন হওয়াই উচিত। তো এইটা বাংলাদেশে কমেন্টে আসতো। কারণ কি? কারণ বাংলাদেশে মূল ভিলেন হচ্ছে ডক্টর। একটা হসপিটালে যে স্টাফ সংখ্যার মধ্যে যদি আমি দেখি যে একটা হসপিটালে নার্স কতজন থাকে, আউটসোর্সিং এর 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী কতজন থাকে, সবকিছুর মধ্যে দেখা যাবে ডক্টর সবচেয়ে কম যে মানুষটা থাকে সেটা ডক্টর। কিন্তু ডক্টররা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে থাকে এবং রোগীর সবচেয়ে কাছে থাকে। বাংলাদেশে আমরা অনেক কথা বলি, রোগীদের সুরক্ষার জন্য অনেক আইন পাশ করার কথা বলা হয়। কালকে আমাদের ডিজি স্যার রোগীদের সুরক্ষা নিয়ে অনেক কথা বলেছে, 90 দিনের কর্ম পরিকল্পনার কথা বলা হয়েছে, কিন্তু ডক্টরদের সুরক্ষার কথা কিন্তু কেউ বলে না। ডক্টরের যে সুরক্ষা প্রয়োজন সেটাও কেউ চিন্তা করে না। কিন্তু ডক্টরদের সুরক্ষা কতটুকু প্রয়োজন সেটা আমরা দেখতে পেলাম কলকাতার একটি ঘটনা থেকে। এবং বাংলাদেশে আমাদের একটি বদভ্যাস আছে, আমরা বাইরের দেশ থেকে ভালো কিছু নিতে না পারলেও বাইরের দেশ থেকে খারাপ কিছু নিতে পারি। 2012 সালে দিল্লিতে যখন চলন্ত বাসে একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল, কয়েক মাস পরে বাংলাদেশেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। বাংলাদেশেও এমন অনেক ইনসিডেন্টের কথা শোনা গিয়েছে যেখানে বাসে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। ঠিক তেমনি মাত্র ভারতে যে ঘটনাটি ঘটলো, একজন ডক্টরের উপর ধর্ষণ হয়েছে এবং নির্মম ধর্ষণ। এটার ঘটনা যদি কেউ বিস্তারিত শোনে, সে নিজেকে ঠিক রাখতে পারবে না। সেই ঘটনা যে বাংলাদেশে ঘটবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? নাই। এবং আমি একটু আরো 1-2 মিনিট একটু বলতে চাই, বাংলাদেশে হসপিটালের সিনারিওটা কি, ডক্টরদের নিরাপত্তা কতটুকু। আমি মাত্র 1 বছর আগে মুগদা মেডিকেল থেকে ইন্টার্নি কমপ্লিট করেছি। একটি হসপিটালে আমি যখন মেডিসিনের ডিউটি ডক্টর ছিলাম, মেডিসিনে আমার ইন্টার্ন কমপ্লিট করছিলাম, একটি হসপিটালের মেডিসিন ডিপার্টমেন্টে 200 থেকে 300 রোগী ভর্তি থাকে। শুধু রোগী না, রোগীর অনেক অ্যাটেন্ডেন্ট থাকে। তো পুরো মেডিসিনের যে একটা ফ্লোর, আমাদের মেডিকেলে 8 তলায় যে মেডিসিন ফ্লোর, সেখানে 200-র উপর রোগী, অ্যাটেন্ডেন্ট সহ 300-350 মানুষ। সেখানে ডক্টর থাকে মাত্র 2 জন, একজন ইন্টার্ন, একজন মেডিকেল অফিসার। 2 জন ডক্টর নাইট ডিউটি করে। এর মধ্যে যদি মেডিকেল অফিসে একটু রেস্ট নিতে যায়, ডক্টরের রুমে থাকে শুধু একজন ডক্টর। যে হসপিটালগুলো একটু বড় সেখানে 3 জন 4 জন থাকতে পারে, বাট নর্মালি বাংলাদেশের বেশিরভাগ হসপিটালের নাইট ডিউটিতে একজন ডক্টর থাকে। সেই ডক্টরকে প্রোটেকশন দেওয়ার মতো কিন্তু এনাফ মানুষ থাকে না। আনসার যারা থাকে তারা অনেক পরে ডাকলে আসে।
এসে পাওয়ার দেখানো শুরু করে। যেমন আমি মুগদাতে ছিলাম, সেখানে মুগদা এলাকার মানুষজন এসে আমি এই এমপির মানুষ, আমি এই কাউন্সিলের মানুষ, আমি এই জায়গার মানুষ। ঢাকা মেডিকেলে যারা জব করে জানে লালবাগ থেকে যদি মানুষ আসে, যদি হচ্ছে সলিমুল্লাহতে যারা জব করে তারা জানে নদীর ওই পাশ থেকে যদি মানুষ আসে তাদের পাওয়ারের জ্বালায় থাকা যায় না। তো একটা ডাক্তারকে 10 জন 15 জন 20 জন 30 জন ভেন্ডালাইজ করে, যেটা করেন ওইটা করেন। তো ডক্টরের বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই, স্পেশালি ফিমেল ডক্টরদের কোনো নিরাপত্তাই বাংলাদেশে নেই। আমরা রোগীদের সুরক্ষা চাই, ডক্টররা আমরা চাই রোগীদের সেবা করতে। আমি ইন্টার্ন যে করেছি এবং এখানে যত ডক্টর আছে কেউ বলতে পারবে না কোনোদিন কেউ চেয়েছে একটা রোগীর অপকার হোক, রোগীর ক্ষতি হোক। কিন্তু আমাদের হসপিটাল সিস্টেম, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এতটা আনঅর্গানাইজড যে এখানে ভিলেন সবসময় ডক্টর হয়। একটা 200টা রোগী দেখার জন্য একজন ডক্টরকে রাখা হয়, সেখানে ওই একজন ডক্টরের পক্ষে কি 200 জনকে খুশি করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। তো ডক্টর সাপোর্ট অনেক কম, স্টাফ সাপোর্ট অনেক কম এবং সমস্যার কোনো শেষ নেই। আমরা চাই আমাদের বোনেরা নিরাপত্তা পাক, আমাদের বাংলাদেশে যেন আবার আমাদের এই নিউজ না করতে হয়। আরেকটা ছোট্ট কথা বলবো, আপনারা ধর্ষণের পুরো ঘটনাটা বা যে ঘটনাটা ঘটেছে কলকাতা, সেখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় ছিল যে ডক্টর মৌমিতা করের উপর ধর্ষণ হয়েছে, সে সেমিনার হলে ঘুমিয়ে গিয়েছিল কেন, এটা নিয়ে সেখানে প্রিন্সিপাল কথা বলেছে। কিন্তু এই কথাটা বলে নাই 36 ঘন্টা ডিউটি করা এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আপনারা কেউ 36 ঘন্টা কোনো কাজ করতে পারবেন? সংবাদ যে মাধ্যম ভাইয়েরা আছেন, আপনারা টানা 36 ঘন্টা 48 ঘন্টা কি ডিউটি করা সম্ভব আপনাদের পক্ষে? সম্ভব না। সেই মৌমিতা কর ডক্টরটি 36 ঘন্টা ডিউটি করার পর সেমিনার হলে যখন গিয়েছে, সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল, সে জায়গায় ক্লান্ত হয়ে গিয়েছিল সে। বাংলাদেশেও যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আছে, ইন্টার্ন আছে, তাদের এরকম 18 ঘন্টা 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করতে হয়। আমি 1 বছর আগে ইন্টার্ন করে এসেছি, আরো অনেকে আছে যারা ইন্টার্ন করছে, রাত 9টা থেকে শুরু করে পর 3টা 4টা পর্যন্ত ডিউটি করতে হয়, যেটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। এবং এরকম 16-18 ঘন্টা ডিউটি করলে কোনো ডক্টরের পক্ষে সঠিক সেবা দেওয়াটাও সম্ভব না। তো আমি এখান থেকে 2টা দাবি জানাতে চাই। হসপিটালগুলোতে ডক্টরদের সুরক্ষা নিয়ে সরকারকে কনসার্ন হতে হবে। কেউ কনসার্ন না, ডক্টর মানে খারাপ, তার উপর যা ইচ্ছা করা যায়, কিন্তু ডক্টরকে সঠিক জায়গা দেন, সে সেবা দেওয়ার জন্য এসেছে, কখনোই একটা ডক্টর রোগীকে মারতে আসে না। দ্বিতীয় কথা হচ্ছে এই যে 36 ঘন্টার ডিউটি 48 ঘন্টার ডিউটি, ইন্টার্ন অবস্থায় যে অমানবিক ডিউটি চলে 18 ঘন্টা 20 ঘন্টার, সেটার একটা সুরাহা করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এখানে ডক্টরদের কত বৈষম্য হয় সেটা যদি বলা শুরু করি শেষ হবে না। আপনারা শুধু আর টিপ অফ দ্য আইসবার্গে বড় বড় সার্জের চেম্বারে লক্ষ কোটি টাকা কামানো দেখেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা বাংলাদেশে খুবই অত্যাচারিত, খুবই নিপীড়িত এবং তাদের কোনো সিকিউরিটি নাই। সো বাংলাদেশে ডক্টর সমাজের সিকিউরিটি নিশ্চিতের কথা বলতে হবে, কাজ করতে হবে। মিডিয়ার বাইরে আগায় আসেন। আমরা চাই বাংলাদেশে প্রতিটা রোগী সুস্থ সেবা পাক, এবং রোগী তখনই সুস্থ সেবা পাবে যখন একটি ডক্টর, জুনিয়র ডক্টর, স্পেশালি আবারও বলছি জুনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, ইন্টার্ন, এমও, এইচএমও, তারা যখন সুরক্ষা পাবে, তারা যখন সুস্থ থাকবে, তখনই বাংলাদেশের রোগীদের ভালো চিকিৎসা হওয়া সম্ভব। সিনিয়র স্যারদের ব্যাপারে সবাই কনসার্ন, স্যাররা তো অবশ্যই আমাদের বড়বৃক্ষের মতো, কিন্তু জুনিয়র ডাক্তাররা যদি ভালো না থাকে তাহলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোনোদিনই, স্বাস্থ্য ব্যবস্থা কোনোদিনই ভালো হবে না। ধন্যবাদ সকলকে। এখনকার বাংলাদেশের পরিস্থিতিটা এমন দাঁড়াইছে যে কোনো একটা আন্দোলন হলে মানুষ ভয় পাওয়া শুরু করে। এই বুঝি মারামারি শুরু হলো, এই বুঝি ধ্বংসাত্মক কিছু শুরু হলো। তো আজকে আমাদের এখানে এই জানানো দেখেও অনেকে ভয় পেতে পারে যে এখানে কি কোনো একটা হবে। অনেকে আমার একটু ছোট ভাই লাঠিও নিয়ে আসছে, তো তাকে আমি বলছি যে শান্তি সমাবেশ, মানববন্ধন কখনো লাঠি হয় না। আচ্ছা, তো আমরা ডাক্তার সমাজ, তো আমরা এখানে কেন দাঁড়াইছি? আমরা কি কি কারণে এই জায়গায় দাঁড়াইছি? এটা তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো সাদাব যেটা বললো যে আমি মুগদা মেডিকেলে ডিউটি করছে, ওখানে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দেখছে, যে এইখানে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ও সন্তুষ্ট না।
আমার কথাটা এই জায়গাতেই, যে ঢাকায় ও নিরাপত্তা সম্পর্কে সন্তুষ্ট না। এবং আপনি যদি কোনো জুনিয়র ডাক্তারের কাছে যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে সুস্থ না, সে মানসিকভাবে অসুস্থ ডিউটি করতে করতে। তো আমরা ঢাকাতেই যেখানে এই অবস্থাটা দাঁড়াইছে, তাহলে আমার গ্রামের ডাক্তারটার কি অবস্থা আপনারা কি কখনো খেয়াল করছেন? এখন বলতে পারেন যে ডাক্তার মৌমিতা তো কলকাতার, আপনারা এখানে দাঁড়াইছেন কেন? আমরা এই জন্যই দাঁড়াইছি, কারণ আমার গ্রামের মেয়ে ডাক্তারটা অবহেলিত, তার নিরাপত্তার জন্য কেউ নাই। এবং এই ঘটনা আপনারা দেখছেন, গত সরকারের সময় দেখছেন যে অনেক ডাক্তার, মহিলা ডাক্তারকে চেয়ারম্যান, তারপরে 5 পয়সার যে কর্মচারী তারা এসে প্রহার করে। এটা কোনদিন আপনারা কি বিরোধিতা করছেন? করেন নাই। তো আমরা 2 জন দাঁড়াই, 3 জন দাঁড়াই, 3 জন থেকে আমরা 100 জন হবো। আমাদের ডাক্তার সোসাইটির সত্যি কথা বলি, আমি আজকে বলতেছি, আমরা স্পাইনলেস, আমাদের মেরুদণ্ড নাই, আমরা দাঁড়াইতে পারি না। কারণ আমাদের উপর থেকে আপনারা দেখেনও, ডাক্তার বলতে বড় ডাক্তাররা, যেখানে আপনাদের ভিজিট লাগে 1000 বা 1500, তখন আপনারা বলেন এত টাকা ভিজিট কেন? আপনি সরকারি হাসপাতালে যান, একজন ইন্টার্ন ডাক্তার কোনো টাকা নেয় না, 10 টাকা দিয়ে আপনি টিকিটে ডাক্তার দেখাতে পারবেন, একদম ফ্রি চিকিৎসা। কিন্তু আপনারা ওটা করবেন না, ওই স্যারদের দেখবেন আর এই জুনিয়র ডাক্তারদের আপনারা গালিগালাজ করবেন। আমরা ওই জুনিয়র ডাক্তারদের পক্ষে হয়ে কথা বলতে আসছি, আমাদের কথা বলতে হবে। কারণ আমি দেখছি আমার মেয়ে ডাক্তারটা যে গ্রামে ডিউটি করে, যে রাতে নাইট ডিউটি করে, তার নিরাপত্তা নাই। ওই নিরাপত্তাটা নিশ্চিত করুন। আমরা কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি কিছুতেই আসি নাই। আমরা দ্বিতীয়বার এখানে আসতেও চাই না, আমাদের সবার কাজ আছে। আমরা শুধু চাই মিডিয়ার লোকদের মাধ্যমে জানাতে যে আপনারা এই দিকটা একটু নজর দেন। আমাদের ঢাকা মেডিকেলের মহিলা হোস্টেল বলেন, সেখানে মাত্র একজন নাইট গার্ড থাকে। কেন? আমাদের গেট তো সবসময় খোলা থাকে, ইন্টার্ন ডাক্তাররা রাতে ডিউটি থাকে, ওখানে আপনি 4-5 জন দেন, পুলিশ দেন, নিরাপত্তাটা নিশ্চিত করেন। তাদের ওই মাঝখানের করিডোরে যে যাতায়াতটুকু, এইটুকু নিরাপদ না, এইটুকু আপনাদের বোঝা উচিত। এই জন্যই আমরা এখানে দাঁড়াইছি। কারণ খুঁজছেন, কারণ বলে দিলাম। তো এর উপরে ভিত্তি করে যদি আপনারা ডিসিশন না নেন, সেক্ষেত্রে আমরা আরো অবহেলিত থেকে থাকবো। আপনি আমাদের এই কথাগুলো, আমাদের এই জুনিয়র ডাক্তারদের কথাগুলো বড় সিনিয়র ডাক্তারদের কাছেও সেম জিনিসটাই জিজ্ঞেস করবেন। যদি তারা মানবিক দিক থেকে ঠিক হয়, অবশ্যই সহমত জানাবে। আমরা কোনো এখানে ভুল দাবি নিয়ে আসি নাই, আমরা আসছি এই কথাগুলো যাতে তারা একটু ভাবে। যেহেতু এখন দেশ অনেকেই দেখতেছি যে ভাবার সময়টা আসছে, তারা ভাবতে চায়, আমরাও তাদেরকে জানাতে চাই। এই কারণেই এই উদ্যোগটা নিয়ে এখানে আমাদের দাঁড় হওয়া। এবং এখন বলতে পারেন যে তাহলে মৌমিতা নিয়ে কেন দাঁড়াইলেন? ভাই, বাঙালি আমরা ভাইরাল টপিক খাই। এরকম ধর্ষণ অনেক হয়েছে, অনেক, অগণিত। প্রত্যেকের নাম আপনি নিতে পারবেন না, এখানে লিখে আমার ব্যানারটা শেষ করতে পারবো না। কিন্তু ওইগুলো নিয়ে কথা হয় নাই। এখন এই নাম দেখে অনেকেই চিনবে, হ্যাঁ এই ঘটনাটা তো আমাদের হয়েছে, এটার উপর ভিত্তি করে তো হওয়া উচিত। তো এই কথাগুলো বললাম যাতে মিডিয়ার মাধ্যমে বা এখানে যারা আছেন সম্মানিত মানুষজন, তাদের মাধ্যমে উপযুক্ত জায়গাতে পৌঁছায় এবং আমাদের এই মানববন্ধন, এই শান্তিপূর্ণ মানববন্ধনের উপর আপনারা উপযুক্ত কিছু ডিসিশন নেবেন যাতে আমাদের ডাক্তার সমাজ সুস্থ থাকে। আমরা এতটুকুই চাই, আর কিছুই না। ধন্যবাদ সবাইকে। আমরা এখনো শিক্ষার্থী এবং ভবিষ্যতের ডাক্তার। তো আমরা চাই আমাদের দেখে আমাদের জুনিয়ররা ইন্সপায়ার্ড হয় যে আমরাও ডাক্তার হতে আসব, যে আমরাও এই পেশায় আসব। কিন্তু এই যে আসবে, আসার আগে তাদের কিছু সত্য কথা জানা উচিত নিরাপত্তা সম্পর্কিত। যে আমাদের মেডিকেলের হলে একজন মাত্র আনসার থাকে, যার হাতে লাঠি থাকে, এবং সম্পূর্ণ মানে এই একটা সময় ধরেন রাতে ইন্টারনাল আপুরা যারা থাকে তারা সারা রাতে আসা যাওয়া করেন, ডিউটি থাকে। একজন লাঠিওয়ালা আনসার আমাদের কিভাবে নিরাপত্তা দেয়, সেই বিষয়ে আমি চাই যে একজন সশস্ত্র বাহিনীর কেউ 24 ঘন্টা অ্যাটলিস্ট আমাদের গেটে থাকুক। আমাদের হাসপাতালে যে করিডোর গুলা, সেখানে হরহামেশা ফোন চুরির, এটা তো কোনো মানে ফোন চুরির মতো ঘটনা তো ঘটতেই থাকে। তাহলে একজন নারীর যে শালীনতাহীনতা হবে না, তার গ্যারান্টি কি? আমি চাই সেখানে প্রত্যেকটা করিডোরে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। মেডিকেলে আমাদের সার্জারি ইউনিট বলেন, যেখানেই বলেন, আমাদের সার্জারির পর যে চেঞ্জিং রুম, কোনো চেঞ্জিং রুম নাই। আমরা পর্যাপ্ত পরিমাণ চেঞ্জিং রুম চাই। এবং প্রত্যেকটা আমাদের যে বড় ভাইরাও বলে গেলেন যে আমাদের আলাদা কোনো মেয়েদের জন্য পৃথক কোনো রেস্টিং রুম নাই। যারা ইন্টার্নশিপ অবস্থায় ডাক্তার দেন তাদের কোনো আলাদা রেস্টিং রুম নাই। এবং ঢাকা মেডিকেলে সার্জারি ইউনিটে গেলেই আপনারা দেখতে পারবেন যে রোগীদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের সাথে ডাক্তারদের জন্য 1-2টা খুপড়ির মতো